নমস্কার। উপস্থিত সবাইকে কানপুর খেয়া পত্রিকার পুনঃপ্রকাশের মুহূর্তে উপস্থিত থাকার জন্য অভিনন্দন ও ধন্যবাদ। বহুদিন পর কানপুর খেয়া নতুন উদ্যমে বঙ্গ সংস্কৃতি সম্মেলনকে সঙ্গে করে পথ চলা শুরু করেছে। আশা করি ভবিষ্যতেও পত্রিকার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারব। প্রাচী বঙ্গভবন পরিষদকে ধন্যবাদ আমাদের সময় ও স্থান দেওয়ার জন্য। নিয়ম মেনে প্রথাগতভাবে সভাপতি বরণ করা হয়। আমি বঙ্গভবন পরিষদের প্রেসিডেন্ট ডক্টর গৌতম দত্তকে আমাদের সভাপতি অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব নিতে অনুরোধ করছি। শ্রী অমরনাথ মুখোপাধ্যায়, শ্রী প্রবীর ভট্টাচার্য, শ্রীমতী লীনা বসু এবং শ্রী বরেন সরকার, আপনারা সবাই চেনেন এনাদের। কানপুরের সাংস্কৃতিক জগতে সবাই চেনে এনাদের। এনারা সবাই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সক্রিয় সদস্য ও পদাধিকারী। আজকের এই পত্রিকা প্রকাশের আয়োজনটিকে নিছক সাহিত্য সভা না করে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত করার প্রয়াস করব। এখানে আমরা দু একটা গান আবৃত্তি শুনব, থাকবে আমাদের কথা, কানপুরের সাহিত্য সংস্কৃতি জগতের মানুষদের কথা। একটা কবিতা দিয়ে সূচনা করছি। আমি মূলত ছোট গল্প লেখক, সাহস করে দু একটা কবিতা কখনো লিখে ফেলেছি, তার মধ্যে থেকে একটা কবিতা পড়েছি। চোখ তুলে তাকালেই ভালোবাসা বৃষ্টির ফোঁটার মতো, আমি সেই দুপুরের ভিখারি, চোখ তুলে তাকালেই ভালোবাসা নীল মশারির লোক দেখায়। কোনো কথা এখনো দেওয়া হয়নি, তোমাকেও নয় নিম গাছকে, অথচ চোখ তুলে তাকালেই ভালোবাসা ঘর বাড়ির লোক দেখায়। ধন্যবাদ। এবার আমরা একটা গান শুনবো। এটাকে ঠিক উদ্বোধনী সঙ্গীত বলবো না। বাংলাদেশের কবি রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহর কবিতা, যা গান হিসেবে বেশি পরিচিত আমাদের দুই বাংলার মানুষের কাছে। এই কবি রুদ্র বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের স্বামী, প্রাক্তন স্বামী। উনি নেই বর্তমানে, মারা গেছেন, সুইসাইড করেছেন। এই গানটি শুনবো আমরা অরিত্রিকা ভট্টাচার্যের।
অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমাদের সবার প্রিয় বরেন্দ্র খেয়া পত্রিকার জন্মলগ্ন থেকে আমাদের সঙ্গে রয়েছেন। উনি আমাদের দুঃখের কথাও জানেন, আনন্দের কথাও। আমি শ্রী বরেন সরকারকে অনুরোধ করব কানপুরের খেয়া পত্রিকা নিয়ে কিছু বলতে। 1973 এরা তখন কেউ স্কুলের গণ্ডি পেরোচ্ছে। আরমাপুরটা ছিল কানপুরের সংস্কৃতি কেন্দ্র। সারা কানপুরে আরমাপুরের থিয়েটার, আরমাপুরের যাত্রা, আরমাপুরের আরো সবকিছু, বিশেষ করে সান্ধ্য সম্মিলিত স্কুল কানপুরের বাঙালিদের আকর্ষণ করতে চুম্বকের মতো। আমি কানপুরে এলাম, আমি এসেছি 63-তে। এরা তখন স্কুলের উঁচু ক্লাসে কেউ স্কুল ছেড়েছে। আলোচনা হতো, যেমন হয় রাস্তার কোণে দাঁড়িয়ে, যে আমরা একটা পত্রিকা করলে কেমন হয়। আর সাহিত্যটা হচ্ছে আমার প্রথম প্রেম। আমি আমার বউকে বলেছিলাম, আমার বই, আমার বউ, তারপর আমার বউ। আর আমি এই যে আপনারা দেখেন এই বুড়ো বয়সেও মোটামুটি চলছি, ফিরছি, সব কিছুই করছি, দিনে অন্তত 5 ঘন্টা পড়ি। আর সাহিত্য পড়ি, সাহিত্য সজীব রাখে, মনের মধ্যে একটুকু আগুন থাকলে সেটাকে জ্বালিয়ে রাখে। তাই ছোট ছোট ছেলেগুলোর আগুন দেখে আমিও উদ্দীপিত হলাম। শুরু করা যাক হাতে লেখা। বিশ্বম্বর আমার পাশেই থাকতো, সুরজিৎ, অসিত সেনগুপ্ত, দীপক কর্মকার, তারপরে আপনার শেখর, বিভাস, সবাই মিলে হাতে লেখা শুরু হলো। 4-5 কপি হতে পারত, কারণ হাতে লেখা তো। সেটাই সবার বাড়িতে বাড়িতে দেওয়া হতো, যারা যারা উৎসাহী। হ্যাঁ, আর আমার বাড়িতেও মিটিং হতো। তখন এমন একটা অবস্থা, ঠিক আছে ঘরের কথা বলতে দোষ নেই, আমার অত দুধ কেনার ক্ষমতা থাকতো না যে বাচ্চাকে দুধ খাইয়ে চায়ের দুধ হয়। কিন্তু চায়ের দুধটা প্রথম, তারপরে বাচ্চার দুধ দেখা যাবে, তবুও হতো। এইভাবে শুরু। তারপরে 1975 এলো। তখন বললো দাদা, কেউ কাকুই বলতো আমাকে অনেকে, আমরা ছাপাবো। তো এখানে ছাপানো যাবে না, ঠিক আছে চেষ্টা করা যাক। সেই পয়সা একসাথে করে 1975-এ প্রথম এটা ছেপে এলে খেয়া। এবং প্রথম পত্রিকা এত আলোড়ন সৃষ্টি করেছিল, অবাক হয়ে যাবেন আপনারা শুনলে। এনেছিল প্রায় 100 কপি, কিন্তু আরমাপুরের সব বাড়িতে সেটা পড়া হয়েছিল, মানে চেয়ে নিয়ে। কারণ ওই সংখ্যায় একটি গল্প ছিল, চলো নাহার দিয়ে যাই। আর সেই গল্পটাও লেখা হয়েছিল একটি মেয়ের নাম দিয়ে, নিবেদিতা দত্ত।
আর ওই গল্পটার জন্যেই সবাই ওই গল্পটা পড়তে হবে, ওই গল্পটা পড়তে হবে। আর বিশেষ করে তথাকথিত গুরুজনরা চিন্তিত হয়ে পড়লেন, কারণ গুরুজনের দুরকম আছে। এখন গুরুজন সত্যিকারের গুরুজন, আর তথাকথিত গুরুজন কিন্তু ভয়ঙ্কর। হ্যাঁ, তারা নতুনকে গ্রহণ করতেই পারেন না এবং সবসময় ভাবেন এই বুঝি গেল, গেল 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 গেল। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা হয়েছিল, কিন্তু কেউ যায়নি। অন্তত মাথা সুরজিতেরও এখনো ঠিক আছে, আমারও মনে হয় ঠিক আছে, আমরা আরো যারা সবাই ঠিক আছে। তা সেই শুরু হলো, তারপরে বেশ চললো। এবং সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা এখন নয়, নেই, এর আড্ডা। এবং আপনারা বিশ্বাস করবেন না যে আমাদের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ, তিনিও তার আড্ডা থেকে অনেক কিছু পেয়েছেন। এবং ভাবতে অবাক লাগে, যিনি কারুর কথার গুরুত্ব দিতেন না, একদিন সিস্টার নিবেদিতার সাথে আড্ডা দিতে যখন গোরা উপন্যাস শেষ হচ্ছে, উনি একরকমভাবে শেষ করেছেন। যারা আপনারা গোরা পড়েছেন, ওখানে দেখা যাচ্ছে সুচরিতা নায়িকা আর গোরা হচ্ছে নায়ক। রবীন্দ্রনাথ চাচ্ছিলেন না গোরা সুচরিতাকে বিয়ে করুক, কারণ সম্ভব নয় রবীন্দ্র ভাবনায়। নিবেদিতা বললেন না টেগোর, এরপরে হয় না। তখন রবীন্দ্রনাথ চেঞ্জ করলেন, চেঞ্জ করে রামানন্দ চট্টোপাধ্যায়কে পাঠালেন যে যেটা আমি পাঠিয়েছি ওটা ছাপিও না, এইটা ছাপাও। তার মানে এর আড্ডা, সিস্টার নিবেদিতা এবং রবীন্দ্রনাথ আড্ডা দিচ্ছেন। এরকম যে সমস্ত আড্ডা আছে, আপনি খুব একটা ভালো বই আছে গোপাল হালদারের আড্ডা বলে, বাঙালির আড্ডা, আপনারা পড়ে দেখবেন। বিভিন্ন গুণীজনদের আড্ডা, শুধু আমাদের দেশে নয়, এই ফরাসি বিপ্লব হয়েছে কাফে রেভলিউশন, কাফেতে ওরা আড্ডা দিতে দিতে রেভলিউশনারি স্পিরিটগুলোকে তুলে ধরতেন। এবং কানপুর কলকাতার কফি হাউস, এটা যেহেতু সাহিত্য সভা, একটু বলে দিই। তো আমি তখন ওই পেছন পেছন ঘুরি, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি। আর শক্তি চট্টোপাধ্যায় কবি হিসেবে অনেক বেশি পাওয়ারফুল, সুনীলের চেয়েও। আর যা হয় সাহিত্যের প্রতি, কবিদের প্রতি মেয়েদের একটু আকর্ষণ স্বাভাবিক, কারণ তারা তো প্রেরণা দেয়, তারা তো ভাবনাকে জাগায়, এবং নারী না থাকলে সৃষ্টি হতো না, এটা আমিও বিশ্বাস করি। তো একদিন কফি হাউসে আছি, আমরা বসে আছি, শক্তি চট্টোপাধ্যায় এসেই আরো জমিয়ে দিয়েছেন। আর পাশের টেবিল থেকে কতগুলো ছেলে, যা হয় আর কি, তারা আফসোস করছে যে সব এখানে। তখন শক্তি, কিছু মনে করবেন না, হঠাৎ উঠে ফেললো, বঞ্চিত বাঞ্চত ছেলে মেয়ে দেখে মিটি মিটি চায় বলে থুতু দিয়ে দেওয়ালে রাখতে দিল। অথচ তারপর থেকে যে সমস্ত লেখাগুলো আড্ডা থেকে, কমল মজুমদার সাথে আড্ডা দিলে মানে সত্যজিৎ রায়ও সময় বার করে আসতেন ওর সাথে আড্ডা দেওয়ার জন্য, কারণ আড্ডা থেকে একটা স্পার্ক পাওয়া যায়, একটা কথা পাওয়া যায়, একটা কিছু দৃষ্টিকোণ পাওয়া যায়, সেটা আপনাকে সৃষ্টিতে সাহায্য করবে। সেই জন্য আড্ডাটা আমাদের আনন্দ খুব ভালো ছিল। আর বিশেষ করে আমার বাড়িতেও হতো, আমিও অনেকের বাড়িতে যেতাম। সেইভাবে চললো, চলতে চলতে কানপুর খেয়া হলো, দূরের খেয়া হলো। হঠাৎ আমাকে একজন বলল, আপনি পত্রিকা নিয়ে অনেক কিছু বলেন, এরকম করেন, অমুক করেন, হঠাৎ করে দেখান না। তো করে দেখান, পত্রিকা করেও তো প্রবলেম নয়, কারণ তার আগে আমি কলকাতা পত্রিকা করে এসেছি, তাহলে করে দেখালাম। খেয়াল বলে একটা পত্রিকাও বেরিয়েছিল। যাই হোক, এমনি করে সাহিত্য চর্চাটা আছে, আর এরা টিকিয়ে রেখেছে। এবং সবচেয়ে আমার খুশির ব্যাপার, আজকের খুশির ব্যাপার, সায়ন সুরজিতের ছেলে, সে সুরজিতের চিন্তা ভাবনা এবং তার মনের গোপন গভীর ইচ্ছাটাকেও রূপ দেওয়ার চেষ্টা করেছে। এটা একটা বিশেষ প্রাপ্তি আমাদের। আমি তাই সায়নের জন্য স্পেশালি আমি কলকাতা থেকে একটা বই এনেছি,
আত্মকথায় ছাত্র জীবন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরম্ভ করে সত্যজিৎ রায় পর্যন্ত তাদের ছাত্র জীবনের কাহিনী এখানে তারা লিখেছেন। আমি এই বইটা সায়নকে দিতে চাই আশীর্বাদ সহ। এইভাবেই চলছে এবং চলবে। আর সাহিত্যের ডাকে আমি এসে যাই, যেখানেই সাহিত্য আছে, সাহিত্যকে বাদ দিয়ে আমি নিজেকে ভাবতে পারি না। আমার সাথে যদি সাহিত্যের সংযোগ না থাকতো তাহলে হয়তো আমি এতদিন সুস্থ স্বাভাবিক থাকতে পারতাম না। ধন্যবাদ, প্রণাম। উনি যে নিবেদিতা দত্তের কথা বললেন সেটা বরেন সরকার নিজেই সেই ছদ্মনামে উনি গল্পটি লিখেছিলেন। গল্পটির নাম চলো না হাট দিয়ে যায়। খুব বিতর্কিত গল্প ছিল, বরেন্দারি লেখা। যাই হোক, এবার আমরা আমাদের পত্রিকাটা ওপেন করি, পত্রিকা উন্মোচন করা। আশা করি অনুমোদ পরম্পরা বৃদ্ধি হবে, ঠিক হবে এটা একদম। কানপুরের লেখা নিয়ে কানপুরের পত্রিকা কানপুর খেয়ার পুনঃপ্রকাশে আপনাদের সকলকে অভিনন্দন। 1974-এ হাতে লেখা হিসাবে খেয়া পত্রিকার জন্ম। তখন হাতে লিখে সাইক্লো স্টাইল করে কয়েকটা কপি বেরোতো। এখনকার ছেলেমেয়েরা সাইক্লো স্টাইল ব্যাপারটাই বুঝবে না। সেই কয়েকটা কপি বেরোতো, সেটা হাতে হাতে বিভিন্ন বাড়িতে ঘুরতো। তাদের শেষের দিকে পাঠকদের জন্য দু একটা পৃষ্ঠা রাখা থাকতো তাদের মন্তব্য করার জন্য। এরকমভাবে আমরা বেশ কিছু মন্তব্য ভালোও পেয়েছি, আবার কথাও লিখে দিয়েছে, সেরকমও পেয়েছি। তারপর যা হোক, মোটামুটি লোকজনের কাছ থেকে আমরা সাপোর্ট পাওয়াতে একটু সাহস করা হলো যে পত্রিকা ছেপে বেরোবে। এই হাতে লেখা পত্রিকার প্রারম্ভিক পর্যায়ে আমি ছিলাম না, লেখালেখি করেছি কিন্তু সম্পাদনার দায়িত্ব ছিলাম না। আমি সম্পাদনার দায়িত্বে 1 বছর পরে আসি। 1975-এ আমাদের খেয়া পত্রিকা ছাপার অক্ষরে বের। এই পত্রিকাটা ছিল ত্রৈমাসিক, বছরে 4টি সংখ্যা বেরোতো। এখান থেকে কলকাতা গিয়ে সেখান থেকে পত্রিকা ছাপিয়ে নিয়ে আসা কতটা দুরূহ কাজ আপনারা সবাই জানেন। 10 দিনের মতো আমরা ওখানে থাকতাম, তার মধ্যে বোধহয় শুধু আমি একা চাকরি করতাম, আর কেউ চাকরি করতো না। তো যাই হোক, এইভাবে লড়াই করে কলকাতায় থেকে ওখানে পত্রিকা ছাপিয়ে, তখন ছাপানো অনেক কঠিন কাজ ছিল। এখন তো ডিজিটাল ব্যাপার অনেক সহজ হয়ে গেছে, খুব সহজেই পত্রিকা ছাপানো হয়ে যায়। 2-1 ছাড়া সবাই বেকার ছিল, কিন্তু আমাদের উদ্যমটা ছিল ভরপুর। আমরা খুবই আনন্দ করতাম যখন বইটা ছেপে আসতো, মানে হাতে হাতে নিয়ে নতুন বই ঘুরতো। সে মানে নতুন বইয়ের গন্ধ যে এখনকার জানি না বাচ্চারা পায় কিনা, আমরা তখন পেতাম, নতুন বই গন্ধ শুনতাম। তারপর সাইকেলে করে পাড়ায় পাড়ায় বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে পত্রিকা পৌঁছে দিতাম। অদ্ভুত একটা ঘরের মধ্যে কাটতো সময়। এখন কম্পিউটার আর ইন্টারনেটের দৌলতে এসব অনেক সহজ হয়ে গেছে। এখন মানে ভাবতেই পারেন, এখন কানপুরে বসে এই যে পত্রিকা ছাপা হলো, আমাকে কোথাও যেতে হয়নি, কানপুরে বসেই সমস্ত কিছু কাজটা করা হয়েছে। এবং এই কাজটা করার জন্য অবশ্যই আমার ছেলে মানে সায়নের প্রচুর হেল্প, নাহলে আমি পারতামই না, সম্ভবই ছিল না। হ্যাঁ, ওই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এগোনোর নামই প্রগতি। আমরা যাই হোক, আমি কমল রায় এসেছেন কি, যাই কমল রায়, ওনাকে প্রবন্ধ নিয়ে কিছু কথা বলার ছিল, এখন আসেননি যখন, তারপরে নিয়েতে যাচ্ছি আমরা। 1978-এ আমরা যখন নতুন ছন্দে পত্রিকা প্রকাশ করতে শুরু করি, তখন অনেক শুভানুদ্দায়ীরা আমাদের সাহস জুগিয়েছিলেন। লেখা দেওয়া, পত্রিকা বিক্রি করা, অর্থ সংগ্রহে সাহায্য করা, এসব ব্যাপারে তারা হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীমতী কণিকা ব্যানার্জি, আমাদের কণিকাদি। আপনারা অনেকেই তাকে চেনেন। কণিকাদি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। সময় অসময়ে আমরা কণিকাদির বাড়িতে যেতাম, খুব বিরক্ত করেছি।
আর কণিকাদি অনেক কানপুরে অনেক গুণী মানুষদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। একজনের কথা বলতে পারি, কামতা প্রসাদজি, যিনি আপনারা জানেন অ্যালান ফরেস্টে যে স্ট্যাচুগুলো রয়েছে আর কি, ডাইনোসরাস কিংবা বাকি যে সমস্তগুলো, সে আমাদের কামতা প্রসাদজির বানানো। তার সাথে আমরা তার স্টুডিওতে রেগুলার যেতাম, বিভিন্ন খুব ইয়ে ছিল, ঘনিষ্ঠতা ছিল, এবং কণিকাদি আমাদের আপ করে দিয়েছিল। এবার আমরা কণিকাদির মেয়ে মধুশ্রী ভৌমিক, তার কাছ থেকে আমরা শুনবো কণিকাদি আর আমাদের খেয়া পত্রিকার সাথে তার যোগাযোগ এবং আমরা কত উপদ্রব করেছি সেটা বলবো। থ্যাংক ইউ সুরজিতা, শুভ সন্ধ্যা। আজকে আমার আশাটা যেরকম হয় না, মায়ের পুরনো শাড়ি পরা, মায়ের পুরনো গয়না ভাঙাতে চাই না, আমরা ওটা করতে চাই। তো আমি এসেছি মায়ের খেয়ার জন্য। আমার ব্যক্তিগতভাবে অতটা কানেকশন ছিল না, কারণ 1974 আমি 8 বছর বয়স, তো আমি অতটা বড় নয়। আর তখন এই দাদারা 6টা সাইকেলে 12টা দাদা আসতো, ঘেমে মেয়ে সুদূর আরবাপুর থেকে তারা আর্যনগর সাইকেল চালিয়ে আসতো। আজকালকার লোকেরা ভাবতেও পারে না, সেটা ভাবতেই পারে না। আর মোটামুটি কি হতো, যেরকম বরেন কাকু বললেন, দুধটা একটা সবসময় বিভ্রাট থাকতো, বাড়িতে এতটা দুধ থাকতো না যে 12 কাপ চা নিশ্চয়ই করতে হবে। আর আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, মা টিচার, বাবা ডাক্তার। একটা রোববার পেতাম, কারণ দুজনই ওয়ার্কিং ছিল। আর বাবা বলতেন, এলো তোমার ছেলেগুলো, ওই হনুমানের দল এসে গেছে, এবার 3 ঘন্টা গেল। আর ওই 3 ঘন্টার জন্য টুক করে মা বলতেন, নিচে বম্বে নামকিন ভান্ডার কিছু নিয়ে আয় খেতে, কারণ ওরা অনেক দূর থেকে সাইকেল চালিয়ে আসে। তো ঢোকলা আর সিঙ্গারা আনাটা আমার কাজ ছিল। ছোট ছিলাম, সমানই দোষী, জন্মজাত দোষী, তাতে কিছু নেই। আর দাদাদের জল দিতাম, সবাই শরবত দিতাম। তীর্থঙ্কর দা পুরো জাগ ভরে শরবত খেত, সেটা আমি কিছুতেই বলতে পারি না। আর কি হতো, 10টা সিঙ্গারা আসছে কি 14টা সিঙ্গারা আসছে, ভাবছি একটা বাচ্চাকে বোধহয় আমি পাবো, আমার ভাগটা চলে যেত, কারণ তীর্থঙ্কর দা খেয়ে ফেলত। আর শেখরদা খুব উগ্র লেখক ছিল। ওর যতটুকু লেখা পড়েছি, আমি বাংলা পড়া শিখেছি খেয়ার দ্বারা, খেয়ার মাধ্যমে। শেখরের লেখা পড়ো না, সেটাও একটা, কারণ আমি একেবারে ছোট বাচ্চা, আমি 10-11 বছরে যখন হয়েছি, মা বলতেন শেখরের লেখাটা পড়ো না। শেখরদার খুব বেশি চিন্তা করতো, খুব বেশি ভাবতো। আর ইভেন ওর পেন্টিংগুলো অনেক সময় প্রচ্ছদপত্র থাকতো। একজন শান্তনু মুখার্জি আর্টিস্ট ছিলেন, খুব ভালো আঁকতেন। তো এই স্মৃতিগুলো আমার 10-11 বছর বয়সের স্মৃতিগুলো আপনাদের শেয়ার করছি। আর যেরকম হয়, স্বামী স্ত্রী, একটা মহিলা যদি 7 দিনে একটা ছুটি পায়, তাতে এই 10-12টা ছেলে এসে বসে যায় বৈঠকখানায়। তো বাবা একাধার বললেন, বিরক্তও হলেন, সেটা খুবই স্বাভাবিক। মা বললেন, তুমি জানো ওরা ঝড়ে বাতি জ্বালছে। আমি এই কথাটা আজও ভুলি না। ওরা ঝড়ে বাতি জ্বালছে কানপুরে, যখন লোকে বাংলা বলা ছেড়ে দিয়েছে, ওরা পত্রিকা হাতে নিয়েছে। আমার কাছে কিছু নিচ্ছে না, আমি কিছুই দিচ্ছি না, কিন্তু ওরা আসছে, একটু 4টে লোকের সঙ্গে দেখা করে দিচ্ছি, পরিচিতি করে দিচ্ছি, কারণ আমি চিনি। সেই সময় আমি আমার মায়ের সাহিত্য প্রেমটাকে বুঝতে পারতাম, কারণ আমার মা কণিকা ব্যানার্জি কে লোকে চেনে, উনি হাওয়ার বিরোধে চলেছেন সবসময়। 1962-তে উনি ইউএসএ গিয়ে পিএইচডি করেছেন, যে সময় আমরা ভাবতে পারিনি জিআরই ক্লিয়ার করবে মানুষ। আজকে জিআরই ক্লিয়ার করা খুব কঠিন। আর আমরা 3টে বাচ্চা হয়ে গেছি 1966-তে, আমি ছুটির বাচ্চা। তো মা ভ্যাকেশনে এলেন না, তখন আমি হলাম। তো বাবা বললেন, পড়াটা এবার ছেড়ে দাও। বললেন, না, পড়া ছাড়বো না, আমি পড়ার পর অনেক কাজ আছে। কিন্তু মার ওই একটা পড়ার নেশা ছিল। আর যদি কেউ সাহিত্য নিয়ে, বাংলা চর্চা নিয়ে করছে কানপুরে, সেটাকে মা খুব ভালোবাসতেন। তো আজকে দাদা যখন আমার কালকেই বোধহয় মেসেজটা এলো, টুটু তুই আসবি, কিছু বলবি। আমার নেক্সট মেসেজ ছিল, নিশ্চয়ই আসবো, কারণ এখানে এসে অ্যাকচুয়ালি আমি আমার মাকে পাচ্ছি। থ্যাংক ইউ। টুটুকে অনেক ধন্যবাদ। টুটু ডাকলাম মধুশ্রী। কণিকাদির সাথে আরো অনেকের সাথে
কলিকাদি আমাদের তো প্রেসিডেন্ট ছিলেন, আরও অনেক ছিলেন সে সময়। তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন। শুধু আরমাপুরে নয়, আমরা লাল বাংলা পর্যন্ত সাইকেলে যেতাম, চাকরিয়া লাল বাংলা অব্দি সাইকেলে যেতাম। ওখানে গিয়ে বিভিন্ন জায়গায় ডিফেন্স কলোনি, সেখানে গিয়ে পত্রিকা দিতাম। অনেক লড়াই ছিল তখন, এখন তো অনেক সহজ হয়ে গেছে সব কিছু। যাই হোক, ওটার মজা পেতাম আমরা, ওই একসাথে দল বেঁধে ছটা চলে যাচ্ছে, সেই মজাটাই আলাদা ছিল। হইচই করতে বসে কোথাও গিয়ে দাঁড়ালাম চাকরি। সাধ্য সম্মেলনে যখন প্রোগ্রাম হতো হ্যাঁ। 5টার সময়, আমরা 3:30টার সময় রিকশায় বসতাম। হ্যাঁ 5টা হ্যাঁ, তখন তো রিক্সাই ছিল না, ট্রান্সপোর্টে গিয়ে। মানে সেই চলছি হ্যাঁ, চলছে তো চলছে, ঠিক করে। হ্যাঁ। আচ্ছা, এবার খেয়া পত্রিকার ব্যাপারে বলি। খেয়া পত্রিকা যে বেরিয়েছে, আমরা প্রতিবেশী সাহিত্য নিয়েও বিভিন্ন রকম কাজ করেছি, সেটা হিন্দি হোক, অসমীয়া হোক, কিংবা বিদেশি ভাষা। আমাদের বিভিন্ন সংখ্যার মধ্যে আছে, তার মধ্যে বিদেশি ভাষাকে অনুবাদ সংখ্যা হিসেবে আমরা বের করেছি। আজকের এই সংখ্যায় আমাদের একজন কানপুরেরই কবি, আমাদের পাড়ার কবি, কবি কৃষ্ণবিহারী, উনি একটা নিকট বলে একটা পত্রিকাও বের করেন। ওনার একটা কবিতা আছে, সেই কবিতাটাকে অনুবাদ করা হয়েছে। সেটা অনুবাদ কবিতাটি রীতা ভট্টাচার্য, ওনাকে অনুরোধ করছি উনি কবিতা করবেন। এই কবিতাটা এই বই নিয়ে। নমস্কার। কবিতা আগুন, শুধু আগুন। এ আগুন যা আমাদের রান্না করায় তা কিন্তু নয়। এ আমাদের মনের উদ্দীপনা, মনের সেই উত্তপ্ত স্থান যেখান থেকে বেরিয়ে আসে সাহিত্যের কথা, সাহিত্যের ভাষা। কবিতা আগুন, শুধু আগুন, কৃষ্ণবিহারী। অনুবাদ সুরজিৎ দাশগুপ্ত। ওরা বলে আমি আগুন ছড়াই, কথা বলায়, লেখায়, চিন্তায়, ভাবনায়, কিংবা সামান্য সকল কাজে কর্মে, অথবা অস্বাভাবিক চেহারায়। ওরা ভাবে আমি আগুন ছড়াই চলনে, বলনে, এমনকি দৃষ্টিতেও। আমি ওদের কিভাবে বোঝাই আগুন আমার রক্তে, মজ্জায়। আমি বলি রক্ত গর্ভা এই পৃথিবীর গর্ভে, হিম নদী আর সাগরের ক্রোধে, অথবা প্রিয়ার আলিঙ্গনে, এই আগুনই তার আত্মা। শোনো না, একেবারেই শোনো না, একেবারে নিষ্ক্রিয় থেকো। যদিও তোমার সারা শরীর ও মন উত্তপ্ত, যেখানে শোষকের আলোয় চারিদিক আলোকিত, যেখানে সর্বহারা হাঁপাচ্ছে, এমন সময় কিভাবে বলি, কিভাবে লিখি আমার ভেতর অবিরল পঞ্চশীলের স্লোগান, অথবা শান্তির অমৃত ধারা বয়ে চলেছে। আমি বলি আমি শুধু আগুন বপন করি। আগুন আমার দৃষ্টিতে, আগুন আমার কান্নায়, আগুন আমার রক্তে, আগুন আমার শিরায় আর আমার কর্মে। জীবনে চলনে, বলনে আগুন আমার শক্তি। আমি নিভন্ত কয়লার ছাইয়ের আড়ালে থাকি না, সেজন্যে আমি আগুনের শিখাকে ভয় পাই না। চন্দ্র এবং ইন্দ্র, শোনো, তুমিও শোনো, আর অন্য সবাই শোনো। জীবন অহল্যার মতো পবিত্র ও নিষ্পাপ। তার সাথে ছল করি না কখনোই। আগুন আমার নিঃশ্বাসে প্রশ্বাসে, সে আমাকে জ্বালায়, আমি খাঁটি সোনা হই। সেই আমাকে তৈরি করে যখন আমার নির্মাণ প্রক্রিয়ায় আগুন আছে। ঈশ্বর
তুমি বলো আমি কিভাবে ভুলি, কিভাবে শান্ত শীতল হই। যদিও তুমি বলেছিলে জলেও তো আগুন আছে। আগুন, আমি তোমার কাছ থেকে চাই শক্তি, চাই পরমাণুর বিস্ফোরণ, পাথরের আঘাত যা লুকানো রয়েছে ঘোমটার আড়ালে। আমি তাকে মানি, তাকেই চাই। আমাকে দাও সেই আগুন, আমার ভেতরের আগুনের সাথে তার মিলন করাও। তাই শুধু আগুন, শুধুই চাই আগুন। ধন্যবাদ। কমল রায়, সাহিত্যের প্রবন্ধ একটা কঠিন বিষয়। ইতিহাসকে উদ্ধৃত করে বিভিন্ন রেফারেন্স দিয়ে একটা প্রবন্ধ সাজানো হয়। আমাদের মধ্যে শ্রী কমল রায় মহাশয় নিয়মিত প্রবন্ধ লেখেন, সহজ সরল ভাষায় জন উপযোগী সেসব লেখা। কমল রায় মহাশয়কে অনুরোধ করব প্রবন্ধ নিয়ে অল্প কথায় কিছু বলতে। নমস্কার। আজকে একটি বেশ ভালো দিন, বরঞ্চ আমি বলবো কানপুরের জন্য একটি শুভ দিন। আজকে কানপুর খেয়া পত্রিকার নতুন রূপে যে পুনঃপ্রকাশ হচ্ছে, তাতে সম্মিলিত হতে পেরে আপনাদের মতো আমিও খুব আপ্লুত বোধ করছি। কানপুর খেয়া অনেক পুরনো সংস্থা, একটি লিটারেরি সংস্থা, সাহিত্যিক সংস্থা, যেটা সাধারণত আর্মাপুর থেকেই গঠিত হয়েছিল এবং ওখানে অনেক বাঙালি যারা কলকাতা থেকে এখানে এসে চাকরি সূত্রে এসেছিলেন তাদের দ্বারাই ওটা পরিচালিত হতো এবং সেই পত্রিকার মানটি কানপুরে খুবই ভালো ছিল এবং এখনো আমরা মনে করি সেটাকে সুরজিৎ দাশগুপ্ত এবং তার সঙ্গী সাথীরা যারা সম্পাদক মণ্ডলীর মধ্যে আছেন তারা সেটাকে বজায় রেখেছেন। আমার জ্ঞান খুব সীমিত, আমাকে বলতে বলা হয়েছে প্রবন্ধ নিয়ে। আপনাদের মতন বিদ্যুৎদের কাছে আমার জ্ঞান প্রকাশ করার কোনো অর্থ হয় না, তবু বলবো যেটুকু জানি। প্রবন্ধ সঙ্গে একটা জিনিস জুড়ে আছে, আরো একটা নিবন্ধ। তাহলে প্রবন্ধ কাকে বলে, নিবন্ধ কাকে বলে? প্রবন্ধ একটা এমন জিনিস যেটার মধ্যে আপনি তথ্য সম্বলিত কোনো বক্তব্য রাখেন বা বক্তব্য লেখেন, তার মধ্যে কিন্তু সেটা তথ্য সম্বলিত হবে এবং তার সাথে সাথে তার মধ্যে সাহিত্যেরও কিছু ছোঁয়া থাকবে। সাহিত্য যদি না হয় তাহলে প্রবন্ধ সেই উত্তরণটা হয় নাই, সেই প্রবন্ধ সেটা প্রবন্ধ বলে হবে না, মানা হবে না। তার কারণ খবরের কাগজে যে আপনারা সম্পাদকীয় কাছাকাছি যে প্রবন্ধগুলো দেখেন, এটা 3য় পেজ কি 4র্থ পেজ আমার মনে নেই, বাংলা খবরের কাগজে অনেক কিছু প্রবন্ধ থাকে, কিন্তু সেই প্রবন্ধটাকে আমরা বলতে পারি না যে সেটা ঠিক কথিত রূপে প্রবন্ধ, কেননা সেগুলোর মধ্যে ভাষাটা চলতি ভাষা এবং আনন্দবাজার এবং দেশ তাদের নিজস্ব একটা ভাষা তৈরি করে নিয়েছে এবং বানানটাও তারা আজকাল পাল্টে দিয়েছে। বাংলা ভাষার যে আমরা বানানটা জানতাম বা শিখে এসেছি বা অভিধানে যে বাংলা যেটা বানানটা রয়েছে সেটাও ধীরে 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 পাল্টে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রবন্ধ বলতেই যে সব কিছুকেই আমরা প্রবন্ধ বলবো তা নয়। তাহলে রবীন্দ্রনাথ থেকে শুরু করি, তার আগেও আছেন যারা লেখা লিখেছেন, তারা অনেক প্রবন্ধ লিখেছেন। তাদের মধ্যে কিন্তু গদ্যের মধ্যে একটা সাহিত্যের ভাব ছিল, ছোঁয়া ছিল এবং তার থেকেই অনেকেই সাহিত্য শিখেছেন এবং সে প্রবন্ধের মধ্যে তার একটা ভাব, তার কথ্য ভাষা, তার একটা বক্তব্য ছিল। সেইগুলো আমি না এখন বলবো না, কখনো যদি সুযোগ পাই তাহলে বলবো। শুধু একটু বক্তব্য রেখে দিচ্ছি। নিবন্ধ, নিবন্ধ বলতে কি বোঝায় আর প্রবন্ধ বলতে কি বোঝায়? ছোটবেলা থেকে আমরা লিখতাম, প্রবন্ধ কিন্তু লিখিনি। আমরা স্কুলে যতগুলি যে করেছি সেগুলো সব নিবন্ধ করেছি।
নিবন্ধন মানেটা কি? নিবন্ধ হচ্ছে যে কোনো বিষয়ে আপনার জ্ঞানটা আপনি জানালেন, কিন্তু তার মধ্যে হয়তো তথ্য যুক্তি তর্ক নাও থাকতে পারে, তাহলে সেটাই হবে নিবন্ধ। কিন্তু প্রবন্ধ কিন্তু তার থেকে এক স্তর উপরে, বা আমি বলবো 3 স্তর উপরে, সেখানে যুক্তি তর্ক এবং তার একটা আলোচনার ভাব থাকবে, এবং সেটা যুক্তিগ্রাহ্য হবে, এবং অন্যান্য লোকেরা সেটা থেকে সমৃদ্ধ হবে, জ্ঞান বৃদ্ধি হবে, এবং তার থেকে সে একটা কিছু শিখবে। তো সেইখানে সেটা হচ্ছে প্রবন্ধ, এই হচ্ছে নিবন্ধ। আমার মনে হয় আর কিছু বক্তব্য রাখার দরকার নেই, কারণ আপনারা অনেক কিন্তু বসে আছেন। আর ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় একবার আমরা সবাই মিলে সুরজিৎ দাস থেকে এই যে পুনঃপ্রকাশ করলো, তার জন্য একটা হাততালি তো হতেই পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কমলদা। কানপুরে বাঙালিদের ইতিহাস বহু পুরনো। এখানে বাঙালি টোলা আছে যা বাঙালিদের কানপুরে থাকার পরিচয় বহন করে। অতীতকে অস্বীকার করার মধ্যে কোনো গৌরব নেই। অতীতের মধ্যেই বর্তমান ও ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে। কেমন ছিলাম সেটা যেমন অতীত, কেমন আছি তা বর্তমান, আর কেমন থাকবো সেটা ভবিষ্যৎ। কানপুরের বাঙালিরা অতীত গৌরব নিয়ে এবং বর্তমান নিয়ে এই সংখ্যায় বিভিন্ন জনের কথা বলেছেন। তার মধ্যে আমাদের বরেন সরকার, উনি লিখেছেন নিখিল বঙ্গ পরিষদের কথা, এবং কমল রায় উনি 2-3টে সংস্থার কথা একসাথে লিখেছেন। তার মধ্যে আপনার এবি বিদ্যালয় আছে, সেন বালিকা বিদ্যালয় আছে, এবং বঙ্গীয় পাঠাগার, বঙ্গীয় সাহিত্য সমাজে পাঠাগার, এই 3টে দিকে নিয়ে লিখেছেন। এছাড়া প্রাচী বঙ্গভবন পরিষদের প্রবীর ভট্টাচার্য উনি লিখেছেন, জয়তন মুখার্জি লিখেছে মিলনীর কথা, শান্তনু ঘোষ লিখেছে বঙ্গ সংস্কৃতি নিয়ে, উচ্চারণ নিয়ে মৃদুল লিখেছে। এগুলো লেখাগুলো আপনারা এই সংখ্যায় পাবেন। এবং সবশেষে কানপুর বাঙালি সমাজ যেটা সম্প্রতি গঠন হয়েছে সেটা নিয়ে অল্প কিছু কথা আছে। আচ্ছা সরি, আমি মধ্যখানে বলতে ভুলে গেছি, চাকরি কালীবাড়ি নিয়ে তুষারদা লিখেছেন। সমস্ত এই মোটামুটি কানপুরকে আমরা ধরার চেষ্টা করেছি এই পত্রিকায়, একটু আধটু মানে ছোট ছোট করে ইতিহাস কিংবা তাদের এখন বর্তমান কাজকর্ম কি হচ্ছে সেটা নিয়ে কথা বলার জন্য। আমরা একটা কথা বলি, আমরা খেয়া পত্রিকা প্রকাশ করা ছাড়াও কিছু অন্য রকমের কাজকর্ম করেছি, সাংস্কৃতিক কাজকর্ম করেছি। আমরা নিজেরাই নাটক করেছি, খেয়া নাটক করেছে। আমরা আত্মাপুরে নাট্য উৎসব করিয়েছিলাম। দুর্গাপূজার সময় আত্মাপুর মাঠে খেয়া স্টল একটা বিশিষ্ট ঘটনা ছিল। আমরা কলকাতা থেকে গ্রিটিংস কার্ড, বই, ক্যাসেট, বাংলা ক্যাসেট এবং বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা স্টলটা সাজাতাম। বিক্রি যত না হতো তার চেয়ে বেশি আনন্দটা হইচইটা বেশি হতো। ওটা সব বাঙালিদের ওখানে মিলন স্থল ছিল, সবাই ওখানে এসে আড্ডা মারার পছন্দ করতো। সেটা আমরা কন্টিনিউ করেছি বেশ কয়েক বছর। এবং ওদের মধ্যে আমাদের এক বন্ধু ছিল শেখর চক্রবর্তীর ছবি আঁকছে, হাতে হাতে ছবি গ্রিটিংস কার্ড, তখন তো গ্রিটিংস কার্ডের চল ছিল, সে হাতে হাতে ওখানে বসে ছবি এঁকে গ্রিটিংস কার্ড বানিয়ে দিল। একটা চমৎকার একটা ব্যাপার ছিল, সেই জিনিসটা আমরা খুব এনজয় করেছি। এছাড়া আমরা কয়েকটা বড় অনুষ্ঠানও করেছি, যেমন লাজপত ভবনে বেশ কয়েকটা বড় অনুষ্ঠান হয়েছে। তার মধ্যে 83-তে 1983 কথা বলছি, তখন চিন্ময় চট্টোপাধ্যায়, সুমিত্রা সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায় এরা এসেছিলেন। এরা এই বঙ্গভবনেই ছিলেন। এবং তারপরে তখন কলিকাতি প্রেসিডেন্ট ছিলেন আমাদের স্বপ্নের বাড়িতে, এখানে যিনি আছেন উনিও ছিলেন, টোটোরা, এরাও সবাই রান্না বান্না সব বাড়ি থেকে এখানে আসতো। এরপরে নান্দিকারের শেষ সাক্ষাৎকার, রুদ্রপ্রসাদ সিন্ধুদ্বার, সাথী লেখা, এরাও এখানে এসেছিলেন, এখানে ছিলেন। এবং মানিক সংবাদ এবং চেতনার জগন্নাথ নাটকগুলো আমরা লাজপত ভবনে করিয়েছি। এটা আমি এই পত্রিকাতে আর কি পরপর বছরগুলো লিখেছি, কোন কোন বছরে কি কি হয়েছে মোটামুটি জানানো হয়েছে সবাইকে। এবং শেষ আমরা করেছিলাম 1999-তে, তখন নিয়ে এসেছিলেন অনুপ ঘোষাল এসেছিলেন। উনি অবশ্যই এখানে থাকেন, সামনে গিয়ে একটা হোটেল পৃথ্বীরাজ আছে, সেখানে ছিলেন। আর মানুষ বলতে তখন অনেকগুলো নাটক আমরা দল করেছিলাম, নাটক, গান বাজনা, নাটক, এরকম অনেক কিছুই হয়েছিল, আবৃত্তির অনুষ্ঠান সব করেছিলাম। এরপর 2002 থেকে আমরা মানে খেয়া তো আস্তে আস্তে ধীরে ধীরে ইয়ে হয়ে গেল, নিষ্প্রভ হয়ে গেল, আমাদের বন্ধু বান্ধবরা চলে যাওয়ার পরে।
তাদের হয়তো ঠিক আছে, ওই কথাটা পরে আসছে। এবার আমি অনেকক্ষণ কথা বলবো, একটু গান শোনা যাবে, ছোট্ট করে গান শুনিয়ে। রবীন্দ্রনাথের গান, এখানে বাঙালি এতজন বসে আছি, রবীন্দ্রনাথের গান হবে না তা তো হয় না। রবীন্দ্রনাথ আমাদের বাঙালি কবি, আমাদের বাঙালি জনমানুষের কবি। এখন আমরা কথায় কথায় দু এক করে রবীন্দ্রনাথের গান গেয়েই থাকি, যারা গাইতে পারি না তাও গাই। এবার আমি অর্চনা সরকারকে ডাকবো একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে। কানপুরের সংস্কৃতি জগতে উচ্চারণের টুপিতে অনেকগুলি পালক বোঝা আছে। আমরা বর্তমানে সাধারণত অধিকাংশ স্থানেই মৃদুলকেই সঞ্চালনার দায়িত্ব দেখি। আমি ওর মতো সুবক্তা নই, তাই লেখা দেখেই মঞ্চ সঞ্চালন করছি। বঙ্গ সংস্কৃতি সম্মেলন, কানপুর খেয়া ও উচ্চারণ, বাংলা মেলা, এই নিয়ে আমরা মৃদুলকে অনুরোধ করছি কিছু বলতে। উপস্থিত যারা রয়েছেন, একজনকে বাদ দিয়ে বাকি সকলকে প্রণাম করছি। জানতে চাইবেন না একজনকে, যারা সুরজিৎদার মতো যারা লোক, তাদের একটা খুব সুবিধে আছে। তারা যত ভালোই বলুন না কেন, অন্যের ঘাড়ে সেটা দিয়ে দেন। এটা হচ্ছে ভালো লোকেদের একটা স্বভাব, অন্যকে ভালো বলা। সুরজিৎদা সেভাবেই আমাকে ভালো বললেন। আমি সুরজিৎদাকে ধন্যবাদ বলবো না, কিন্তু এটা শিখলাম, পরবর্তী সময় আমি ওইভাবেই বলবো। একটা গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।
কানপুর খেয়া পত্রিকা নিয়ে বলার জন্য। সুরজিৎদা যেভাবে বলেছেন তার বেশি আমি কিছু বলতে পারবো না। সুরজিৎদা বলেছেন, মধুশ্রী বৌদি বলেছেন, বরেন সরকার, বরেন কাকা বলেছেন, তারপরে আমার মনে হয় না পত্রিকা সম্বন্ধে কিছু বলার আছে। কিন্তু একটা কথা বলছি, আজকাল কাজ করতে ভয় হচ্ছিল, এখানে এসে কিছুটা সাহস পেলাম। একটা ভাষা যদি না থাকে তাহলে সংস্কৃতি থাকে না। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ভাষাটা খুব প্রয়োজন। আর আমরা আজকে যারা এখানে কানপুরে কাজ করছি, কাজকর্ম করছি, সায়নকে দেখে ভালো লাগছে। একেবারে নতুন প্রজন্মের ছেলে, বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করেছে, এই ব্যাপারটাতে অন্তত শান্তনু প্রচুর কাজ করে। আমি যেটা শুনলাম সেটা 50 বছর আগে এই ভয়টা ছিল, কানপুরে বাঙালি লোকেরা বাংলায় কথা বলতেন না, বাঙালি ছেলেমেয়েরা বাংলায় কথা বলতো না। আমরা প্রতিনিয়ত এটা ভয় পাচ্ছি। আজকে যখন শুনলাম 50 বছর আগের থেকে এই ভয়টাকে তাড়িয়ে বেড়াচ্ছে, এবং আমাদের চাইতে যারা বর্ষিয়ান লোক রয়েছেন এখানে, বরেন কাকু রয়েছেন, কমল কাকু রয়েছেন, তুষারদা রয়েছেন, বা আরো যারা রয়েছেন, প্রবীরদা রয়েছেন, তারা যে ঐতিহ্যটাকে নিয়ে এসে লড়াই করার ঐতিহ্যটা আমাদের হাতে তুলে দিয়েছেন, এটা অনেক হালকা মনে হচ্ছে আজকে এই অনুষ্ঠানে এসে। এতদিন খুব ভারী মনে হচ্ছে। আমরা মনে হচ্ছে এমন কিছু কাজকর্ম করছেন, আমাদের ভয়ের কিছু নেই। আমাদের আগামী প্রজন্ম বাংলা বলবে এবং বাংলা শিখবে, অবশ্যই বাংলা করবে, এটা ভেবেই সুরজিৎদাদের নতুন করে কানপুর খেয়ার জল মানে পুনর্প্রচার বা পুনর্প্রকাশ করা। তো খেয়া পত্রিকা সম্বন্ধে আমি বিশেষ কিছু বলছি না, আমাকে মাফ করবেন এটা, কিন্তু আমি এটা খুব ভালো লাগছে আমার, খেয়া নতুন করে বেরোচ্ছে। এটাতে আমার মতো লোকেদের, আমাদের মতো লোকেদের সুবিধা হলো, যারা একটু একটু লেখালেখি করেন তারা বছরে একটা নতুন লেখার সুযোগ পাবে, অথবা একটা লেখার চাপ থাকবে। আমি খুব অলস, সকলের লেখা পৌঁছে যাওয়ার পর সজিত আমাকে 3 বার ফোন করেছে, নতুন কালকের মধ্যে না দিলে আর ছাপতে না লেখা, এবার বলো। তখন আমি লেখাটা দিয়েছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সৌজিদের কাছ থেকে, আমি অলস। তো সেই হিসেবেই আমি ধরে নিচ্ছি তবু একটা লেখার সুযোগ থাকবে, অন্তত বছরে একবার কলমে কিছু লেখা হবে। সাহিত্য পত্রিকার কথা হচ্ছে, এখানে আগে সকলে বলেছেন, কথাবার্তা হচ্ছে। সাহিত্য ব্যাপারটা কি? আমরা সকলেই তো বাংলায় কথা বলছি, বাংলায় কবিতা পড়ছি, বাংলায় কাগজ পড়ছি, বাংলায় গল্প পড়ছি, প্রবন্ধ পড়ছি। সাহিত্যটা কি? আমরা যে কথা বলছি সেটা কি সাহিত্য নয়? সেটাও সাহিত্য। সাহিত্য হলো যে কোনো কথা, যে কোনো ব্যাখ্যা যখন আপনার কলমের ছোঁয়ায় মাধুর্য পাচ্ছে, একটু অন্যরকম ভাবে মনে রাখতে ইচ্ছে করছে, সেটাই সাহিত্য। আজকে এখানে এসে, এখানে বসার পরে বরেন কাকা যেসব কথাবার্তা বললেন, কমল কাকু যেসব কথাবার্তা বললেন, সুরজিৎদা বারবার যেসব কথাবার্তা বললেন, তার মধ্যে আপনাদের মধ্যেও অনেকগুলো লাইন এরকম মনে আছে, অনেকগুলো বাক্য এরকম আছে যেগুলো আপনাদের মনে দাগ কেটেছে, সেটাই সাহিত্য। এবার আমি একেবারে চলে আসি বঙ্গ সংস্কৃতির সম্মেলন কথা। বঙ্গ সংস্কৃতির সম্মেলন, আমি তখন একটা কানপুরের একটা পুরোনো বাঙালি সংস্থার সঙ্গে যুক্ত কাজকর্ম করছি। প্রণবদা ছিলেন, অনেকের কথা মনে পড়ে এই কথাগুলো বলতে গেলে। প্রণবদা ছিলেন, সুভাষদা ছিলেন, হারাধন সাহা ছিলেন, এই 3 জনের কেউ আর পৃথিবীতে নেই। সুরজিৎদা ছিলেন, এরা এলেন। আমি তখন সক্রিয়ভাবে কাজকর্ম করছি, কিন্তু কানপুরে আমি তখন নতুন বলা যায়। আমি তার 5-6 বছর আগে এসেছি। একটা দারুণভাবে একটা প্রচেষ্টা হলো, অনেকগুলো ছোট ছোট সংস্থাকে, মানে যেরকমভাবে সুন্দর সুন্দর ছোট ছোট ফুলকে নিয়ে মালা গাঁথা হয়, সেরকমভাবে একটা মালা গাঁথা হলো। আর সেই মালাটা হলো বঙ্গ সংস্কৃতির সম্মেলন। প্রণাম জানাই সেই উদ্যোগকে, পাশে আছি কথা বলতে পারি। বঙ্গ সংস্কৃতির সম্মেলন এখন যা কাজ করছে অনবরত, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্রশংসা করলেও অনেকটা সময় লেগে যাবে। শুধু এটা বলবো, যারা বঙ্গ সংস্কৃতি হয়ে কাজ করছেন, আপনারা কাজ করছেন, আমরা সঙ্গে আছি এবং থাকবো। আর আমি হয়তো মুখে কথাটা বলছি, আমার মনে হয় এখানে যতজন আছেন সকলেরই একই কথা, আমরা আছি, আমরা থাকবো। বঙ্গ সংস্কৃতি সম্মেলন খুব সম্ভবত 2002 থেকে প্রথম একটা গানের এবং কবিতার প্রতিযোগিতা দিয়ে শুরু হলো। তারপরে আরো অনেক কাজকর্ম করেছে। ওইখানকার যতগুলো বাঙালি সংস্থা আছে ওইদিকে, তারা একসঙ্গে মঞ্চে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অনুষ্ঠান করেছে। কল্যাণ দত্ত ছিলেন সেই সময়, খুব একজন ভালো কবি ছিলেন, ভালো লিখতেন কল্যাণ দত্ত। এর আগে যারা খেয়াতে লিখেছেন তাদের অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু তারা, আমি যখন কানপুরে এসেছি তারা তখন কানপুর ছেড়ে চলে গেছে।
যেমন কথা হলো ইয়ের কথা কি বলে বিশ্বম্বর বোস, স্বপন গুহ, স্বপন নাথ এখনো আমার সঙ্গে কথা হয়। এবারেও মেলার আগে ওনাকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি বিশেষ কারণে আসতে পারছেন না। গতবারেও কথা দিয়েছিলেন। সৌজিকদার বিশেষ বন্ধু, এখনো সৌজিকদার সঙ্গে রোজকার যোগাযোগ আছে। আর আমার মনে হয় এই পত্রিকাটা বের করার ব্যাপারে ওনার অনেক সাহায্য আছে এই কাজটা করার জন্য। এরকম অনেকের কথা মনে পড়ছে। আর সব আমার ভালো লাগছে, এটা এতজনের সামনে আমি বাংলায় বলছি এবং আপনারা বেশ দেখছেন আমার দিকে থাকে, আলো জ্বলছে, দেখা যাচ্ছে সকলকে, ভালো লাগছে এটা। একেবারে উৎসরণে চলে আসে। উৎসরণ 2003-এ জন্ম হরিপদ দেবরায়বাবুর বাড়িতে। বঙ্গভবনের সঙ্গে একটা কাজ করার জন্য উৎসরণের জন্ম হয়, তখন আমি পুরোনো সংস্থায় কাজকর্ম করছি, সেইখানেই জন্ম। আর জন্মের দিনটাও বড় অদ্ভুত। সেদিন আমার জন্মদিন ছিল, ডক্টর বিদাসকে প্রদান করতে গেছিলাম। উনি আমাকে একটা কাজের দায়িত্ব দিয়ে বললেন বাকি সব কথাবার্তা হরিপদ দেবরায় বললেন, তুমি যাওয়ার সময় দেবরায়বাবুর সঙ্গে কথা বলেছো। ওখানেই ওই নামটার জন্ম। কেন, যে সংস্থার কাজ করছিলাম সেটা রেজিস্টার্ড সংস্থা, আরেকটা রেজিস্টার্ড সংস্থার সঙ্গে কাজ করতে হলে বঙ্গভবনের নিয়ম অনুযায়ী মিটিংয়ে পাস করিয়ে নিয়ে তবেই কাজটা জন্মালো। তারপরে গল্পগুলো আপনারা জানেন, 3-4 বছর কোনো কাজ করি। 2007-এ কাজ শুরু করি, উৎসরণ কাজ শুরু করে 2007 একটা অনুষ্ঠান নিয়ে। সেটা সাবুরিশনের অনুষ্ঠান লাজপত ভবনে হয়। প্রতিশ্রুতি, তখন শান্তনী প্রতিশ্রুতির দাবিয়ে বাড়াচ্ছে তারপরে সব বলো না, এই কথাগুলো বইতে রয়েছে, সব বলে দিলে ওকে আমি বলে দিয়ে ছেড়ে দেবো, বাকিটা পড়বেন। এসব লেখাগুলো আছে, আপনারা পাবেন তাতে। তো একটা কথা বলি, এখানে বলতে গেলে এখানে অনেকে আরবাপুর পানকির লোকজন রয়েছেন, তাদেরকে বলি আরবাপুর পানকির বাঙালি লোকেদের সহযোগিতা যদি না থাকে কানপুরে কোনো বাংলা অনুষ্ঠান করা সম্ভব নয়। এটা একেবারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি। যেদিন প্রথম কানপুরে এসে যেদিন প্রথম কাজ শুরু করেছিলাম বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি নিয়ে, সেই দিন থেকে ব্যাপারটা জানি, সেই দিন থেকে উপলব্ধি করছি। সেই জন্যেই আমার পুরনো সংস্থায় যখন আমি প্রথম কাজ করতে যাই, আমি আরবাপুরে দৌড়ে গেছিলাম। আমরাও একটা আবৃত্তি এবং গানের প্রতিযোগিতা করেছিলাম। এই যাদের কথা বললাম তাদের বেশিরভাগই এসেছিলেন, কিন্তু তারা যদি সঙ্গে না থাকতেন, সহযোগিতা না করতেন, সম্ভবই নয়। আরেকটা প্রচুর বাঙালি থাকেন কালীবাড়ি থেকে, চাকরি কালীবাড়ি থেকে, এখানে তারাও প্রচুরভাবে সহযোগিতা করেন। আমি আস্তে আস্তে কিন্তু এই ব্যাপারটাকে মিলিয়ে নিয়ে উৎসরণে আসছি, আপনারা এটা করবেন, সুরজিৎদার কাছে আছে এই ব্যাপারটা। বাংলা মেলার কথা কি বলবো, বাংলা মেলা তো আপনাদের, আমি কি বলবো, তো আপনারা বলবেন। যেদিন বাংলা মেলা শুরু করেছিল উৎসরণ 2008-এর নভেম্বরে প্রথম বাংলা মেলা, তার আগে 2007 এবং 2008-এ দুটো অনুষ্ঠান, দুটোই ইয়েতে, এবং অবশ্যই আরবাপুরের বিভিন্ন সংস্থার সহযোগিতা। 2008-এ যে বাংলা মেলা করি, যখন মাঠে নিয়ে আসি অনুষ্ঠানটাকে, সেটাও আরবাপুরের সংস্থার সহযোগিতা। আমি বারবারই বলছি, আরবাপুর পানকির বাঙালিরা না, বাঙালি লোকজন যদি না থাকে কোনো অনুষ্ঠান, বাঙালিদের কোনো বড় কাজ সম্ভব নয়। কাজেই মেলাটা আপনাদের সকলের। বাংলা মেলা হচ্ছে একেবারে খোলামেলা আকাশের নিচে, একটাই ছাদ, সেটা আকাশ। আর সেখানে একজন আরেকজনকে দাঁড়িয়ে দূরে দেখে চিৎকার করে হাত তুলে বলতে পারে, যেমন এখান থেকে আমি বলতে পারি, কি চাকরিরা কেমন আছো? এই যে চিৎকার করে বলতে পারাটা, এটা কোনো হলে বলা যায় না। এটার জন্য একটা মাঠ দরকার, সেই জন্যই খোলা মাঠে যাওয়া। আর সরাসরি সকলকে দেখা যায়। ঠিক একজন বন্ধু আরেকজনকে চিৎকার করে যদি খারাপ কথাও বলতে হয়, সেটাও বলতে পারে। খোলা জায়গায় মনটা খুলে যায়, সেই জন্যই খোলা জায়গায় যাওয়া। এবং মেলার একটা ভালো লাগার দিক বলছি, আমি এবারে কিছু না হলেও অন্তত শিল্পী যারা আসবেন এটা করার জন্য, আমি 10-12 জনের সঙ্গে কথা বলেছি। 2 জন শিল্পী তো মানে নির্ধারিত হয়েছে যারা আসবেন, আপনারা সকলেই জানেন। এবারে পর্ণব ব্যানার্জি আর জোজো আসবেন, কিন্তু কাউকে আমার উত্তরপ্রদেশ বাংলা মেলা সম্পর্কে বিশেষ কিছু বলতে হয়। ওনারা জানেন এটা হয়, এটা আপনার অনুষ্ঠান, এটা আপনার অনুষ্ঠান, এটা আপনার অনুষ্ঠান। এটা নিয়ে আমার কিছু বলার নেই। যদি আগামী আপনারা সকলে আসবেন 8 তারিখ 9 তারিখ, যদি আমাদের কিছু ভুল ত্রুটি থেকে যায়, যদি কিছু কম থাকে, সেটা 9 তারিখ যাওয়ার সময় অবশ্যই ভুলে যাবেন আমাদের। তাহলে পরের বছর আরও ভালোভাবে দেখা হবে। পত্রিকাটা পড়বেন সকলেই, পড়ে সুরজিৎদাকে ফোনে জানাবেন। যদি না সরাসরি না জানাতে পারেন, ভালো হয়েছে, খুব ভালো, এটা লিখবেন। এটা তো জানা কথা, আপনারা বলবেন ভালো হয়েছে, ভালো, এত চেষ্টা করেছে, এত কিছু করেছে। কোথায় কোথায় ভুল আছে এটা লিখবেন। এটা হিংসে নয়, এটা কিন্তু মহতের গুণ, যিনি ভুলটা ধরিয়ে দেন।
ভুলটা এই জন্যে ধরিয়ে দেওয়া কি পরবর্তী সময় সেই ভুলটা ঠিক করে অন্তত তার উত্তরণ হবে, এটার জন্য এটা করবেন, তাহলে পত্রিকাটির শ্রীবৃদ্ধি হবে। আর লিখুন না সবাই। আমি সুরজিৎ দাকে অনুরোধ করবো এর পরে কানপুর খেয়া একটা সকলের লেখা নিয়ে, যারা নিয়মিত লেখেন না তাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা হোক লেখা, একটা উৎসব হোক লেখা, যে যা পারবেন লিখবেন। 7 দিন সময় দিলে যে যা পারো 7 দিন পরে লিখে ওটা জমা দেবে, সেটা নিয়ে একটা অনুষ্ঠান। এবং আমরা কথা দিচ্ছি, উৎসবের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমরা সঙ্গে থাকবো এরকম কোনো অনুষ্ঠান হলে, কোনো কাজ হলে যেভাবে করা যায় একসঙ্গে করবো। সকলে লিখুন বাংলা, তাহলে দেখবেন আমার বাড়ির ছেলেমেয়েরা বাংলা করছে, বাংলা লিখছে, শিখছে, না আসবে সকলে। আর প্রত্যেকে বাড়িতে অন্তত বাংলা বললাম ছেলে মেয়েদের সঙ্গে, বাবা মা এটা বলুন, ভালো লাগবে শুনতে। ভালো থাকবেন। 8 তারিখ সন্ধ্যে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ মৃদুল। মৃদুল আগেও আমাকে বলেছে পত্রিকা বের করার কথা। অ্যাকচুয়ালি কোভিড পিরিয়ডে সেরকম একটা প্ল্যানও ছিল আমাদের পত্রিকা বের করা, কিন্তু কোভিডের জন্য তো কিছুই হলো না। তখন না জানি শান্তনু ঘোষ, সঞ্জীব ব্যানার্জি, গৌতম চাকি, এরা সবাই মিলে, মৃদুল, সবাই বলাতে এবার একটু সাহস করলাম যে ঠিক আছে, দেখাই যাবে। যাই হোক, আমাদের গল্প, কানপুর খেয়ার গল্প পত্রিকাতে পাবেন, আপনাদের সবাইকে দেবো। স্বপ্না ব্যানার্জি এসছেন, স্বপ্না ব্যানার্জি এখানে আমরা যখন খেয়ার গিয়ে পড়তাম টুটু জানেন, তখন থেকে তখন অবস্থায় যখন অনুষ্ঠানগুলো হতো তখন উনি ছিলেন এখানে, আমাদের সাথেই ছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই না, মানে আমি তখন ব্যাপারটা অন্যরকম, পত্রিকা বিক্রি করা, টিকিট বিক্রি করা, এসব ব্যাপারগুলো সাথে ছিল। আমাদের এখানে আমরা যেরকম পত্রিকা বের করি তেমন বইও বের করেছি, কিছু কালেকশন এখানে রাখাও আছে, গল্পের বই, কবিতার বই, সবই রাখা আছে। কিছু বই নষ্ট হয়ে গেছে, যা হয় আর কি, এত 30-40 বছর 50 বছর প্রায় হতে চলবে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার একজনই কথা বলছে, শতাব্দী বসু, উনি সুগায়িকা, কবিতাও লেখেন। আমাদের এই সংখ্যায় ওনার একটা কবিতাও লিখেছে। শতাব্দী বসুকে অনুরোধ করছি একটা কবিতা আবৃত্তি করার জন্য। সকলকে স্বাগত জানানোর দৃষ্টতা দেখাচ্ছি না, কারণ এত বড় আয়োজন, এত আনন্দের খবর, আমরা সবাই অভিভূত, আপ্লুত। সুরজিৎ দার কথায় একটা কবিতা বলতে বলেছিলেন। এই সন্ধ্যায় এমন একটা কবিতা ঠিক মনে হলো মোটটা হয়তো ঘুরিয়ে দেবে। গুরুজনদের সশস্ত্র প্রণাম নিয়ে আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কবিতা, কে কাকে টানছে। কবিতার বিষয়বস্তুটা একটু বলে দিই। বিষয়বস্তু হলো, একদিন নটি বিনোদিনীর বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন অমৃতলাল আর গিরিশ। রাস্তায় কোনো সময় তার সাথে তাদের দেখা হলো স্বামীজি অর্থাৎ নরেনের। এবার সেই কথোপকথনের উপর ভিত্তি করে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন এই অদ্ভুত একটি কবিতা। শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বর। হাটখোলার মোড়ে 2 নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন 4টি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই শ্যাঙাতকে ডেকে ঝট করে আনিয়ে নিলেন বিহাইভ ব্রান্ডি। তখন হুইস্কি ছিল গোড়ার ওষুধ, বনেতে মদ্যপায়ীরা ছুটে না। রাজনারায়ণ দত্তের ছেলে মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানাটা ইদানিং ফেসিয়ান হয়ে গেছে। অমৃতলালের মুখে সেই আগুন আর গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হই হই করে উঠল গিরিশ। খপ করে তার হাত ধরে বলল, আরে আরে, অত হনহনিয়ে কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাই না।
আজ পেয়েছি আর ছাড়ছি নেকো। চলো চলো তোমার সঙ্গে যাই, তোমার দুটো গান শুনি। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছো? হ্যাঁ, কেমন সে গান? রসে টইটুম্বুর না ধর্মে মাখো মাখো? নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল, হাত ছাড় গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞা সরে বলল, সেই পাগলা ঠাকুরটার কাছে কি দেয় তোকে? চাকরি দেবে, সংসারের অভাব অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে। চল, তুই চল আমার সাথে। ওসব বুঝরুকি ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো, সুসময় অযথা যে বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই সারা স্টেজে মাগি নাচাস, তুই এসবে কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল, কি আমি বুঝি না? চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো, ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল চল মহলা, দেখবি আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুট লাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে পঞ্চবটির প্রাঙ্গণে, দিনের আলোর উৎসবে। কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীতে ছিল সমান টান। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে সেই দৃশ্য, দেখছে এমন এক অভূনীয় দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো সেই অদ্ভুত আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। একসময় হ্যাচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমি শান্তনু ঘোষকে বলবো বঙ্গ সংস্কৃতি নিয়ে কিছু কথা বলতে। সবচেয়ে প্রথমে খেয়া পত্রিকাকে পাবলিশ করার জন্য সাধুবাদ জানাই, কংগ্রাচুলেশন। এবার সবাই লাইট নোটে চলে এসে, এতক্ষণ তোমরা খুব গম্ভীর কথা শুনেছো, এবার লাইট নোটে চলে এসে, কারণ আমি বেশি বলতে পারি না, আমার কথাবার্তা খুবই সিম্পল ধরনের হয়। তো যারা যারা এখানে এসেছে তাদের সবাইকে ধন্যবাদ। আর কানপুর খেয়া আর আমাদের বঙ্গ সংস্কৃতি সম্মেলন কীরকম মানে রিলেশন, সেটা আমি একটুখানি বলবো। যে বঙ্গ সংস্কৃতি সম্মেলন একটা পরিবার, সেই পরিবারের সাথে জড়িয়ে আছে কানপুর খেয়া, আর কানপুর খেয়া বড় ভাই আর বঙ্গ সংস্কৃতি সম্মেলন তার ছোট ভাই। এইভাবে আমরা জন্মেছে বঙ্গ সংস্কৃতি সম্মেলন। বঙ্গ সংস্কৃতি সম্মেলন 2002-এ জন্মেছে, তার আগে কানপুর খেয়া ছিল। কানপুর খেয়া সদস্যরা আজকেও বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মেম্বার, যারা কলকাতায় আছে, যারা বাইরে আছে, তারাও সব কানপুরের আমাদের বঙ্গ সংস্কৃতি সম্মেলনে মেম্বার, মানে মেম্বার এক্সিকিউটিভ মেম্বারের মধ্যেই আছে। আর কানপুর খেয়ার কথা বলবো যে এই 74-75-এর তো ছেড়ে দাও, আমি তো কিছু জানি না। 78-এর কথা বলি, তখন হাঁটতেও শিখিনি বোধ হয়। কিন্তু দুটো ব্যাপার ছিল, একটা বাবা মা বলতো একটা লিটারেসি আর একটা ইলিটারেট, হ্যাঁ, দুটো ব্যাপার। তো আমি অন্তত ইলিটারেটের দিকে ছিলাম। লিটারেটের ব্যাপারে সুরজিৎ দ্বারা থাকতো, লেখালেখি সব করতো, ছাদের মধ্যে বসে আড্ডা হতো, কিন্তু বাবা আমাকে ঠেলে ওখানে পৌঁছে দিত। বলতো যাও, একটা ছাদের মধ্যে 8x10 রুম, দুটো রুম, তার ছাদ, তার মধ্যে নাচও হচ্ছে, তার মধ্যে গানও হচ্ছে, তার মধ্যে কবিতাও হচ্ছে, ছাদের ওপর। তো সেখানে গিয়ে দেখতাম, মাথায় কিচ্ছু ঢুকতো না,
মাথায় একদমই কিচ্ছু ঢুকতো না, কিন্তু এরা এত ভালো লোক ছিল, যারা যারা ইনভলভ ছিল এই কাজে, তারা এত ভালো মানুষ ছিল যে আমরা সবসময় তাদের সাথে লেগে থাকতাম। ওই লেগে থাকতে থাকতেই আজকে আমরা এই পজিশনে এসে গেছি যে আমরা অনুষ্ঠানও করছি আর কাজও করছি, আর তার সেইভাবেই আমরা কাজ করে চলে আসছি। কানপুর খেয়া যখন অনুষ্ঠান করেছে, বড় বড় অনুষ্ঠান করেছে, সেরকমই যখন বঙ্গ সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠান করেছে তো কানপুর খেয়া সহযোগিতা থাকতো। বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান যেটা করেছে 12 বছর পরপর করেছে সান্ধ্য সম্মেলনী বিদ্যালয়ে, সেখানে 3 দিনের অনুষ্ঠান হতো, নানা রকম আর্ট কম্পিটিশান, ড্রয়িং কম্পিটিশান, আবৃত্তি কম্পিটিশান, তারপর বাইরে থেকে আর্টিস্ট আনা, লোকাল আর্টিস্টদের নিয়ে, এই ধরনের অনুষ্ঠান 12 বছর পরপর করেছে। 3 দিন করে একদিন, মানে একটা অনুষ্ঠান 3 দিন হতো। এবার তারপরে আমরা আরেকটু বাড়লাম, এগোলাম আপনাদের সাহস নিয়ে, আমরা লাজপত ভবনে গেলাম। লাজপত ভবনে সেই টাইমের যে পিক আর্টিস্ট ছিল, মোটামুটি পিকের দিকে ছিল, সে হচ্ছিলেন শ্রীকান্ত আচার্য। খুব কস্টলি আর্টিস্ট ছিল সেই সময়। তো সেই শ্রীকান্ত আচার্যকে আমরা আনলাম বঙ্গ সংস্কৃতি সম্মেলন, আপনারা সবাই জানেন বলে। তারপর নচিকেতাকে আনা হলো, তারপর মমতা শঙ্করকেও আনা হলো রাষ্ট্র, তারপর কল্যাণ সেন বরাটও আমাদের অনুষ্ঠানে এখানে এসে করেছে। তো এরকমই ব্যাপার। হ্যাঁ, বদিদি তো অনেক রকম গল্প আছে, কানপুরে এসে ফেঁসে গিয়ে কত কাণ্ড হয়েছিল, ওনাকে গাড়ি করে আমাদের পৌঁছতে হয়েছিল দিল্লি। তো যাই হোক, এরকম ব্যাপার অনেকগুলো ঘটনা হয়েছে। আমি এইটুকুনি জানি যে প্রতিটা সংস্থা এখানে যারা যারা আছে, নিখিল ভারত, চাকেরি কালীবাড়ি, আমাদের বঙ্গভবন পরিষদ, বা যারা যারা আছে মিলনী, তারা তাদের টাইমে খুব ভালো ভালো অনুষ্ঠান করেছে। আর প্রতিটা ক্লাব একটা স্টেপ এগোচ্ছে, কিছু না কিছু স্টেপ, কিছু না কিছু দিচ্ছে সমাজকে। ওই দেওয়ার ব্যাপারটা যেটা আছে, সেটা কেউ বড় মাত্রায় দিচ্ছে, কেউ ছোট মাত্রায় দিচ্ছে, কিন্তু দিচ্ছে। সবাই থেকে আমরা কিছু না কিছু পাচ্ছি। তো আমরা যদি এরকমভাবেই যদি সবাই মিলেমিশে কাজ করি, এরকমভাবেই যদি সবাই সবাইকে সাপোর্ট করি, কাউ ছোট কাজ হোক বড় কাজ হোক, সবাই যদি আমরা এক জায়গায় এসে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যদি আমরা থাকি, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। তাই জন্য আমরা চেষ্টা করেছিলাম কি একটা প্ল্যাটফর্ম তৈরি করা বাঙালি সমাজে, যেখানে আমরা বাঙালিরা সব এক জায়গায় আসুক, এসে এক জায়গা থেকে মানে সবাই পরিচয় হয়। আমার সাথে আপনার কি করে পরিচয় হলো? আমার সাথে পরিচয় এই সাংস্কৃতিক মাধ্যম দিয়ে হলো। পবিত্রা যখন এই ক্লাস 12-এ ছিল, তখন আমাদের ডাকতে যেহেতু ওখানে আরমাপুরে 60 জনের মেম্বার নিয়ে আমি প্রোগ্রাম করতে এসেছি পবিত্রার কলে। তারপর পবিত্রাকে চিনলাম। এইভাবেই চেনাচেনি হবে, আর সবাই মিলেমিশে এক জায়গায় এসে কাজ করতে হবে, ভালোবাসতে হবে, নেগেটিভিটিটা একটু বাদ দিয়ে কাজ করতে হবে, তাহলেই আমরা এক জায়গায় থাকতে পারবো। ধন্যবাদ। আজকের আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়েছে। আমি যারা লেখালেখি করেছেন আর কি, তাদের একটা কপি আমরা পৌঁছে দেব। এখানে ডেকে একটা বই তো হ্যাঁ, আচ্ছা, আগে জল, তারপর জলপান। আচ্ছা, আমার মনে হয় আমার হয়ে গেছে, 5 মিনিট লাগবে। তারপর সবাই মিলে আমরা অ্যাকচুয়ালি না জায়গাটা এখানে যেত, এই বারান্দায় গিয়ে আমরা খাবো, সবাই জল খেয়ে নেবো। হ্যাঁ, ঠিক আছে। আর কমল রায় ওনাকে যাওয়ার জন্য। আচ্ছা, আমাদের কালীবাড়ির পক্ষ থেকে রয়েছেন তুষারদাকে অ্যাকচুয়ালি আমরা তুষারদা একটু আসতে দেরি হয়েছে, আমাদের মধ্যে তুষারদার নাম ছিল আগে বলার জন্য বক্তা হিসেবে। হ্যাঁ, তুষারদাকে 1 মিনিট। কারণ হ্যাঁ, যেটাই আপনাদের সবাইকে অভিবাদন। অনেক যারা মঞ্চে বসে আছেন, আমি সাহিত্যিক নই, সাহিত্যিক পত্রিকার ডাকে আমি এসেছি, মানে তার সম্পাদকের ডাকে, কিন্তু খুব ভালো লাগছে। আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, আর হলটা সম্পূর্ণ ভরা, খুব ভালো লাগছিল। ও পেছনেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল, ওরা ভেতরে ডাকলো।
যারা এখানে দাঁড়িয়ে কথা বলছে তারা দেখে বুঝতে পারতো যে হল পুরো ভরে গিয়েছে, বাইরে লোক দাঁড়িয়ে আছে, সেই ভাবটা মনের ভেতর আসতো। যাই হোক, ওদের ডাকে চলে এসেছি সামনে। খেয়া পত্রিকার সাথে আমার পরিচয় বহুকাল। সুরজিৎকে চিনতাম না, সুরজিৎকে আজও অবশ্য আমি তেমন চিনি না, কিন্তু পত্রিকাটাকে চিনতাম সেই সময়। 1975 সালে আমি কানপুর আসি। সেই সময় স্মল আর্মস ফ্যাক্টরি, সেখানে জেনারেল ম্যানেজার ছিলেন শ্রী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। উনি একদিন আমাকে বললেন ডেকে, তুষার, একটা পত্রিকার একটা কভার পেজ ডিজাইন করতে পারবে? আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করি, মেশিনের ড্রয়িং করি, বন্দুকের ড্রয়িং করি, হঠাৎ আমায় বললেন একটা সাহিত্য পত্রিকার কভার পেজ। উনি বোধহয় ভাবছিলেন যে যে ড্রয়িং করে সে সব ড্রয়িংই করতে পারে। যাই হোক, আমি তো একবারে অথই জলে অনেককে জিজ্ঞেস করে যেটা কি হয় সাহিত্য পত্রিকা, সাহিত্যের সাথে আমার সত্যি পরিচয় কিছুই ছিল না, আজও নেই। কিন্তু তখন আস্তে আস্তে জানতে চেষ্টা করলাম, শিখতে চেষ্টা করলাম, আর সেই থেকে আজও শিখছি। এখানে যারা বসে আছেন তাদের কাছে শিখি এখনো সাহিত্য জিনিসটা কি, মানে শেখার চেষ্টা করি, আসে না কিছুই। তো সেই সময় ওই পত্রিকার একটা কোথায় কভার পেজ আমি ডিজাইন করেছিলাম, আর জানি না সেটা আজ আছে কিনা। সেটা হলো প্রথম আরম্ভ। তারপর থেকে তো অনেক জল গড়িয়েছে। হ্যাঁ, ওই সুরজিৎকে যা বললাম, ওকে আমি তেমন চিনি না, আজও চিনি না। আমি জানি, শুধু শুনি যে ভালো সাহিত্যিক। কিন্তু আমাদের কালীবাড়ির পক্ষ থেকে, শ্রী চাকেরি কালীবাড়ি লালবান্ধুর পক্ষ থেকে আমি খেয়া পত্রিকার উত্তরোত্তর বৃদ্ধির জন্যে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চেষ্টা করছি, পরশুদিন বোধহয় ওখানে ছিলাম, সেদিন বলেছিলাম যে আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা হাতে হাত রেখে একটা শপথ নিয়েছিলাম যে পুরো কানপুরের বাঙালিদের নিয়ে একটা বৃহৎ পরিবার সৃষ্টি করব। হয়তো ওর পত্রিকার মাধ্যমেও হতে পারে, আমি জানি না, হয়তো কোনো একদিন হবে। বাহ, ওই মধুশ্রী সঙ্গে সঙ্গে বললেন হবে। এই বিশ্বাসে আমার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওটা বেড়ে 7 ফুট হয়ে যায়। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আপনাদের সকলকে মানে সুরজিৎ বা খেয়া পত্রিকার পক্ষ থেকে, তাদের পরিবার, সম্পাদক মণ্ডলী থেকে এবং তাদের পরিবারের সকলের পক্ষ থেকে আমি একটু শুভেচ্ছা জানাতে চাই। আর ওই যে বিশ্বাস যে আমরা একদিন সফল হব ওই একটা বৃহৎ পরিবার সৃষ্টিতে, সেই স্বপ্ন নিয়ে আমরা বেঁচে থাকবো যতদিন আছি। ধন্যবাদ। আমাদের সভাপতি শ্রী গৌতম দত্ত, ডাক্তার গৌতম দত্তকে অনুরোধ করবো দু কথা বলতে। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। শুভ সন্ধ্যা। এখানে কানপুরের খেয়া, আমার খুব একটা মানে বাংলা লিটারেচার খুব একটা পড়িনি, কিন্তু এর আগেও পড়েছে একটা দুটো, খুব ভালো লেগেছে। এবং কানপুরে বাঙালি এবং বাংলা যে সাহিত্য এত সমৃদ্ধ সেটা জানা যায় এর থ্রু দিয়ে। এবং আমি সবাইকে, আমি কানপুরের খেয়া এবং সকলকে ধন্যবাদ।